যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইসোলেট করার কথা বলেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে, আপনি কোথাও গিয়ে প্রতিবাদ করেছিলেন। তারপর আমরা দেখলাম যে হাইকোর্ট চত্বরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হলো, ফিরদৌস আমিন থেকে শুরু করে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উপর চড়াও হলো। এবার হাইকোর্ট নির্দেশ দিয়েছে, কি বলবেন? সঠিক পদক্ষেপ নেওয়া হচ্ছে? কুণাল ঘোষ সহ 19 জনকে নোটিশ। দেখুন, হাইকোর্টের ওপরে তো আমরা কোনো কথা বলতে পারি না। কোর্ট যখন কোনো কিছু কগনিজেন্স নিয়েছে তখন নিশ্চয়ই কিছু বিচার ভাবনা করে নিয়েছে। আর বাকিটা কোর্ট বিচার করে দেখবে সমস্ত তথ্য প্রমাণ সমস্ত কিছু নিয়ে, যেখানে কোনো রাজনীতি হচ্ছে না, কোনো অন্যায় কিছু হয়েছে কিনা, বা কোনো কিছুর মধ্যে কেউ যুক্ত আছেন কিনা, কারণ প্রশ্ন অনেক কিছুই আজকাল উঠছে। এবং বারংবার আমরা দেখি যে রাজ্য সরকারের বিপরীতেই কোথাও গিয়ে হাইকোর্টের রায় বা সুপ্রিম কোর্টের রায় যায়। এইবারেও কি সেরকম কিছু আশা করছেন? দেখুন, রাজ্য সরকারের কোর্টের থাপ্পড় না খেলে পরে তো ভাত হজম হয় না, নাহলে পরে ওরা প্রশাসন চালাতে পারে না। ওদের একটা ওই মোটিভেশনের ব্যাপার হয়। তো রাজ্য সরকারের মোটিভেশন হচ্ছে হাইকোর্ট সুপ্রিম কোর্টের একটা থাপ্পড়। এবার আবার যদি খাবে, রাজ্য সরকারের ট্র্যাক রেকর্ড হচ্ছে থাপ্পড় খাওয়া। এসএসসি ভবনের সামনে যেসব চাকরি প্রার্থীরা বসে রয়েছে, আমরা তাদের সাথে কথা বলেছিলাম। তারা এখনো বলছে যে মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মানবিক, আমাদের এসএসসির ওপর যত রাগ। দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী মানবিক ব্যাপার, সেখানে দাঁড়িয়ে আমরা তো দেখলাম ওই কসবাতে যে ছেলেটি গন্ডগোল করলো, যে ছেলেটি ওই পেট্রোল নিয়ে আয় জ্বালিয়ে দেবো বলে সমস্ত টিচাররা মারফার খেয়ে গেল, যে কারণে সে ছেলেটি তৃণমূলের লোক, তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত পদাধিকারী। এবং এটা অস্বীকার করার তো জায়গা নেই যে চুরি চাকরি যাদেরকে পাওয়ানো হয়েছে তাদেরকেই, তারা সব তৃণমূলের লোক, যে কারণে এই তালিকাটা বার করে দেওয়া যাচ্ছে না। এদেরকে দিয়েই বিগত নির্বাচনে পোলিং অফিসার ইত্যাদিগুলো করানো হয়েছে, যারা তৃণমূলের হয়ে ভোট করিয়েছে। ফলস ভোটের আপত্তি জানালে পরে, ফলস ভোটার আপত্তি জানালে পরে এই যে বিভিন্ন অভিযোগগুলো মনে আছে, নিশ্চয়ই মনে আছে, সমস্ত রাজনৈতিক দল তুলেছিল। ফলস ভোটারের অভিযোগ তুললে পরে পোলিং অফিসার কোনো পাত্তা দেয়নি, ক্যামেরার ওপরে কাপড় টাঙিয়ে দেওয়া হলো। এগুলো পোলিং অফিসারদের উপস্থিতিতে তাদের এনকারেজমেন্টেই হয়েছে। এবার বোঝা যাচ্ছে কেন হয়েছে, কারা হয়েছে। তো এবার যারা বলছে মানবিক মুখ্যমন্ত্রী, তারা আবার ওই জ্বালিয়ে দিয়ে পুড়িয়েদের মতন কোনো তৃণমূলের ক্যাডার কিনা সেটা আমরা জানি না। এসএসসির চেয়ারম্যানকে কে? আচ্ছা, মুখ্যমন্ত্রী যদি মানবিক হয়, মুখ্যমন্ত্রী এসএসসিকে একটা অর্ডার দিতে পারছেন না কেন? রাজ্যের মুখ্যমন্ত্রী তো। এই রাজ্যের সিংহ শাবকের জন্ম মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় হয়, বড় বড় করে লেখা ছিল আলিপুর জুতে, কোনো আমাদের বানানো কথা নয়। মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় সিংহ শাবকের জন্ম হয়েছে। তো তাহলে পরে মানবিক মুখ্যমন্ত্রী এসএসসিকে কেন অর্ডার দিচ্ছেন না যে অযোগ্যদের তালিকাটা আপনি পাবলিশ করুন? মানবিক মুখ্যমন্ত্রী একবারের জন্য এটা বিজেপি কে, বিরোধী দলদেরকে খুব গালিগালাজ করছেন, করুন, অসুবিধা নেই, রাজনীতিতে করতে হয়, এটা আমি ধরে নিলাম। তো উনি একবারও এটা দাঁড়িয়ে বলছেন না কেন? আচ্ছা, অভিযোগ লেগেছে যে আমার দলের লোকেরা নাকি টাকা নিয়ে চাকরি দিয়েছে। যাদেরকে টাকা দিয়েছে, তৃণমূলের যে লোককে টাকা দিয়েছেন তাদের নাম তালিকা এখানে আপনি সাবমিট করুন। আপনার গ্রামের নাম, আপনার ওয়ার্ডের নাম, আপনার মিউনিসিপ্যালিটির নাম, বিধানসভার নাম, লোকসভার নাম, এই লোকসভা, এই বিধানসভার মধ্যে, এই মিউনিসিপ্যালিটি, এই ওয়ার্ড বা এই পঞ্চায়েতে বা এই গ্রামে অমুক তৃণমূলের লোকটা আমার কাছ থেকে এত টাকা নিয়েছে। সাদা খাতায় এমনি লিখে দিন, কোনো সই করতে হবে না, আমি অ্যাকশান নিচ্ছি। এই সামান্য কথাটুকু বলার মতন সাহস না মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ নেই কেন? এটা বললেই তো ল্যাটা চুকে যায়। এবং আমরা দেখলাম কোথাও গিয়ে যে বড়বাজারের রেস্তোরাঁয় আগুন লাগার পর মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছালেন বেশ কয়েকদিন পর, কিন্তু কোনো দপ্তরকে আমি বলছি যে একেবারেই অভিযোগের খাতায় আনলেন না, বরং উনি বললেন, মেয়রের মুখ দিয়ে যে কথাটা বলালেন কোথাও গিয়ে, যে রুফটপ যে ক্যাফেগুলি এবার বন্ধ করে দেওয়া যাবে। একটা ঘটনা ঘটার পর এরকম সিদ্ধান্ত রাজ্য সরকারকে কেন নিতে হলো? আগে কেন নিতে পারলেন না? রুফটপ রেস্টুরেন্টগুলো থেকে টাকা তোলা হয়ে গেছে। রুফটপ রেস্টুরেন্ট করার জন্য পারমিশন লাগে, অনেক রকম লাগে, তার জন্য তৃণমূলের লোকাল কাউন্সিলরকে নিশ্চয়ই টাকা দিতে হয়। বড়বাজারের যে ঘটনাটা, তো বাম আমল বলে 89-59 বলে চালিয়ে দিলেন হোটেল। 89 হয়েছে হোটেলটা, তারপরে তো এতগুলো বছর পেরিয়ে গেছে। আপনি এনওসি ক্যান্সেল করে দিতে পারতেন যে না, এখানে হোটেল করা যাবে না। বেআইনি, অনেকে বলছে বেআইনি হোটেল হয়েছে নাকি। আমার বাড়ির সামনে যদি আমি এখন একটা 1 কিলো বস্তার একটা প্যাকেট রাখি না এখন এখানে, এক্ষুনি কাউন্সিলর, গন্ধ শুকতে শুকতে কাউন্সিলরের লোক চলে আসবে, ওরা গন্ধ পেয়ে যায়।
কোথায় বালি পড়ছে, কোথায় সিমেন্ট পড়ছে, কে রং করছে বাড়ি, গন্ধ পেয়েছে। এটা ভগবান অদ্ভুত ক্ষমতা দিয়েছে। তো এই গন্ধ শুকতে শুকতে যখন চলে আসে, সব পাড়াতে হয়, কেউ অস্বীকার করতে পারবে না। অতি বড় বিজেপি বিরোধীও কেউ অস্বীকার করতে পারবে না যে কাউন্সিলর পৌঁছে যায় না বা কাউন্সিলরের লোক পৌঁছে যায় না। তো এই গন্ধ শুকে যখন তারা পৌঁছে যেতে পারেন, তাহলে পরে গন্ধ কেউ কেউ গন্ধ পাননি যখন একটা আস্ত বেআইনি হোটেল চলছে, নাকি সেখান থেকে টাকা পাওয়া গেছে, সেখান থেকে টাকা নেওয়া হয়েছে, তাই জন্য তখন কিছু বলা যায়নি। এখন ঘটনা ঘটে গেছে বলে এখন অন্য কিছু বলার চেষ্টা হচ্ছে। হোটেল হয়েছে, হোটেলের তো একটা নিয়ম থাকে যে হোটেলে আপনার দুটো সিঁড়ি থাকতে হবে, কি দুটো লিফট থাকতে হবে, এক্সিট পয়েন্ট দুটো থাকতে হবে, আলাদা আলাদা জায়গায়, পাশাপাশি নয়। এর অনেক নিয়ম থাকে। এই নিয়মগুলো আছে কি না এটা দেখার দায়িত্ব কার? এসবগুলো দেখার হোটেল, কমার্শিয়াল যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলো দেখার কর্পোরেশনের একটা আলাদা দায়িত্ব আছে। তার সাথে সাথে এই ফায়ার এক্সটিংগুইশিং সিস্টেমস আছে কিনা এটা দেখার দায়িত্ব দমকলের আছে। বড় বড় যতগুলো অফিস আছে সে সমস্ত অফিসগুলোতে আপনি দেখবেন একটা মক ড্রিল হয়, ফায়ার ড্রিল হয়। কোনো রকম কাউকে কিচ্ছু জানানো হয় না, হঠাৎ করে একটা ফায়ার অ্যালার্ম বাজিয়ে দিয়ে আগুন লেগেছে, একটা ত্রাহি মধুসূদন একটা পরিস্থিতি ক্রিয়েট করে দেওয়া হয় এটা দেখার জন্য যে যদি আগুন লাগে তাহলে কিভাবে আমরা বার করব। যত বড় বড় রাজারহাট, সল্টলেকে যত অফিস আছে সমস্ত জায়গায় এটা কে কন্ডাক্ট করে? দমকল করে অফিসগুলোর সাথে। আপনি দেখবেন হোটেলের রেস্তোরাঁর একজন লোক বলছে কোনোদিন সে কোনো ফায়ার ড্রিলের কোনো কিছু জানে না, এবং আমরা যখন কাজ করি, আমরা অ্যাজ এ এমপ্লয়ি, আমি যে মাল্টিন্যাশনাল অর্গানাইজেশনে চাকরি করি সেই করেছি, সমস্ত জায়গাগুলোতে আমাদেরকে কিন্তু শেখানো হয়েছে যে ওই ফায়ার এক্সটিংগুইশার অন এমার্জেন্সি কিভাবে চালাতে হয়। আমি যদি বুঝতে পারি যে শর্ট সার্কিট মানে ইলেকট্রিসিটির থেকে আগুন লেগেছে, তাহলে আমাকে কোন ফায়ার এক্সটিংগুইশিং সিস্টেমটাকে নিয়ে চালাতে হবে, গ্যাস বেসড। আর যদি আমি বুঝতে পারি যে না এটা ওই সিগারেট থেকে লেগে বা কোনো কেরোসিন তেল, পেট্রোল এখান থেকে লেগেছে, তাহলে আমি কোনটাকে চালাতে পারবো। দুটোর ক্ষেত্রে কোন সেম জিনিসটাকে চালাতে পারবো, কোন জিনিসটা দুটোর ক্ষেত্রেই চলতে পারে, এটাও আমাদের শেখানো হয়। এসব কোনো জিনিস রেস্টুরেন্টের কাজ করা কোনো কর্মীকে শেখানো হয়নি। পরিষ্কার টেলিভিশনের পর্দায় তারা বলেছেন। এটা দেখার দায়িত্ব কার? ফায়ার ডিপার্টমেন্টের। তো সুজিত বসু এগরোল বিক্রি করে কোটিপতি হয়েছেন, বুঝতে হবে। এগরোল বিক্রি করা লোক কোটিপতি হয়ে গেছেন, কিন্তু তার মাথায় দপ্তর পরিচালনা করার মতন বুদ্ধিটুকু হয়নি। তো আগামী দিনে এইসব লোকজনকে আবার ওই জায়গায় পাঠাবেন কিনা এটা পশ্চিমবঙ্গের জনতাকে ঠিক করতে হবে। এটা ওই উত্তর কলকাতার দমদম চত্বরে, রাজারহাট চত্বরের লোকজনকে ঠিক করতে হবে, সল্টলেকের লোকজনকে ঠিক করতে হবে। এরপরে রুফটপ ক্যাফে বন্ধ হবে বলে মনে হচ্ছে এই রাজ্যে। আরও কিছু এক্সট্রা টাকা খিঁচে নেবে। আপনি যদি খুব ভালো করে মনে করে দেখেন, দীপাবলির কালী পুজোতে যে বাজি পটকাগুলো ফাটানো হয় নুঙ্গিতে, চম্পাহাটিতে, যেগুলো অথরাইজড যারা ম্যানুফ্যাকচারার আছেন, বেআইনির কথা বলছি না, তাদের প্রত্যেককে মশলাপাতি কেনার একটা পারমিশন আগের থেকে সরকারের কাছ থেকে নিতে হয়, এবং ওই বাজি পটকার মশলা কেনার জন্য একটা হেফটি অ্যামাউন্ট অফ জিএসটি দিতে হয়। রাজ্য সরকার কিন্তু তাদেরকে দিয়ে মশলাপাতি কিনিয়েছে, জিএসটিটা আদায় করে নিয়ে কালী পুজোর আগে ঘোষণা করে দিল বাজি পটকাবাজি চলবে না, গ্রিন বাজি করতে হবে। মানে যতগুলো ম্যানুফ্যাকচারার ছিল তাদের বিরাট বড় ফাইন্যান্সিয়াল লস করে দিল। গোটা নুঙ্গিতে, নুঙ্গি কোথায়? বজবজ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনস্টিটুয়েন্সি, লোকসভা। কেন এই কাজটা করা হলো? টাকাটা আদায় করে নেওয়া, কারণ ভাঁড়ে মা ভবানী, তাই ভাঁড় একটুখানি এখান থেকে খিঁচে ওখান থেকে খিঁচে। এই জিজিয়া কর, এটা একটা ব্রিটিশ রাজ চলছে, এখান থেকে খানিকটা খামচে নাও, খানিকটা এক্সট্রা কর করে নাও। যেরকম প্রথম ব্রিটিশ রাজে আরম্ভ হয়ে গেছিল, যাকে যত পারো, যার কাছ থেকে যতটা পারো টাকা খিঁচে নাও, ওই ব্রিটিশ রাজ চলছে। এই একই জিজিয়া কর আদায় হচ্ছে, ব্যাস। দাদা একদম শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে যে আমরা দীঘায় যে মন্দির উদ্বোধন দেখলাম এবং তারপর নচিকেতা চক্রবর্তী বলছে এরপর কচুয়াতে মন্দির হবে। আমরা খবর সূত্রে জানতে পারছি যে মেদিনীপুরেও আবার মন্দির উদ্বোধন হবে। সারা রাজ্যে শুধু মন্দির কোথায় হচ্ছে তার খবর আসছে।
চাকরির খবর নেই বা সুস্বাস্থ্য পরিকাঠামোর খবর আমরা নেই, এই খবর কি আমরা এই রাজ্যে আগামীতে আর পাবো? এক নম্বর কথা হচ্ছে নচিকেতাকে তাহলে বলতে হবে নচিকেতা যে গানটা লিখলো তার মানে সেটা রাজনৈতিক উদ্দেশ্যে লিখেছিল। দশরথকে ডাকনা সালা, রামের কোথায় জন্মে গেছে সেটা দশরথ বলতে পারবে, না হলে কিষ্কিন্ধা ধর্মতলাতে রাম জন্মেই যাবে। তো নচিকেতা যে গান লিখেছিল সেটাই হচ্ছে। আর সায়নী ঘোষ বলেছিল মন্দির তৈরি হচ্ছে কারণ যুবকরা জানে বাটি হাতে নিয়ে বসতে হবে। তো পশ্চিমবঙ্গে যখন এত মন্দির তৈরি হচ্ছে কারণ পশ্চিমবঙ্গে চাকরি নেই, সায়নী ঘোষরা কোনো যাদবপুরে সুলেখা চালু করতে পারেননি। বেঙ্গল ল্যাম্প যাদবপুরে ওনারই কনস্টিটুয়েন্সির মধ্যে ছিল। সুলেখা, বেঙ্গল ল্যাম্প থেকে আরম্ভ করে একাধিক ফ্যাক্টরি, উষা, সব যাদবপুর লোকসভার মধ্যে আছে। এখনও উষা ফাঁকা পড়ে আছে, ওগুলো প্রমোটারকে দিয়ে দিচ্ছে। দমদমে সৌগত রায়রা যে সব চালু করতে পারছে না, ডানলপ চালু করতে পারছে না। এত প্রধানমন্ত্রীকে গালিগালাজ দিচ্ছে, কিন্তু একবারও কি প্রধানমন্ত্রীকে গিয়ে বলছে যে আমরা যেসবকে খুলতে চাই মেক ইন ইন্ডিয়ার আওতায় নিয়ে আসতে চাই? কারণ এরোপ্লেন এখনও তৈরি হয়, গাড়ি এখনও তৈরি হয়, তাতে টায়ার এখনও লাগে। এখন টায়ার ছাড়া গাড়ি তো চলে না, টায়ার লাগে, আগেও লাগতো এখনও লাগছে। তাহলে যে বিশ্বমানের যে টায়ার তৈরি করতো ডানলপে, এটা যে বন্ধ হয়ে গেছে, এটাকে চালু করার কোনো প্রকল্প, কোনো প্রক্রিয়া? এত স্টার্ট আপস হয়েছে, মেক ইন ইন্ডিয়া হয়েছে, এত প্রজেক্টস ভারত কেন্দ্রীয় সরকার করেছে, এবং কেন্দ্রীয় সরকারের প্রকল্পের লাভ যারা কট্টর বিজেপি বিরোধী ক্যামেরার সামনে এসে বলছে আমরা সবাই লাভ পাচ্ছি, তো এই লাভটুকুই নে বাবা। বিজেপিকে গালাগালি দে, অত বুঝা নেই, কিন্তু লাভটা তো নে। প্রধানমন্ত্রীকে বল যে আমরা কিভাবে খুলতে পারি, এটাকে কিভাবে আওতায় নিয়ে আসা যায়। আপনি অন্যান্য মেক ইন ইন্ডিয়ার আওতায় ডানলপকে আমরা নিয়ে আসবো, আপনি ব্যবস্থা করুন। বলছে না তো। হরিণঘাটা বিধানচন্দ্র রায় চালু করেছিলেন, বাড়িতে বাড়িতে একেবারে পিওর দুধ আসতো, ওপরে মানে একবারে সোনার মতন মাখন ঘি ভাসত। যে কোনো এই চত্বরের আপনি দক্ষিণ কলকাতা বা উত্তর কলকাতার লোকজনকে জিজ্ঞাসা করেন, লোকে বলে দেবে। একে কেন মেক ইন ইন্ডিয়ার আওতায় নিয়ে আসা যাচ্ছে না? অস্ট্রেলিয়া, হল্যান্ড, এই যে দুটো জায়গা, দুটো দেশ, একে ডেয়ারি হাব অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়। পশ্চিমবঙ্গ একটা গ্যাঞ্জেটিক প্লেন্সের জায়গা, এখানে প্যাস্চার্স আছে, মানে গরু চড়তে বা চড়তে কোনো অসুবিধা নেই, ফডার পেতে। তো গরু পাচার না করে এই গরুগুলোকে, এই দুধেল গাইদেরকে দিয়ে ভোট না করিয়ে বাস্তবিক দুধেল গরু এগুলোকে নিয়ে হরিণঘাটায় যদি ব্যবস্থা করা হয়, তাহলে পশ্চিমবঙ্গ তো ডেয়ারি হাব অফ ইন্ডিয়া হতে পারে। গুজরাট যদি ডেয়ারি হাব হয়ে যেতে পারে, দুধের নদী বইতে পারে, গুজরাটে কত নদী আছে, কতটা শস্য শ্যামলা ভূমি, তার চেয়ে অনেক বেশি পশ্চিমবঙ্গ। উত্তরপ্রদেশের থেকে অনেক বেশি ফার্টাইল লাইন পশ্চিমবঙ্গের গোটাটা। তাহলে কেন করা হচ্ছে না? কেন হরিণঘাটায় এখন এই খরগোশের মাংস বিক্রি করা হচ্ছে? আজকে দুধের রাজনীতি হতে পারত, কিন্তু এইগুলোই কনস্ট্রাকটিভ কোনো আলোচনা কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা সায়নী ঘোষদের কাছ থেকে পাওয়া যায় না, বা মহুয়া মৈত্রদের কাছ থেকে। কল্যাণ ব্যানার্জি বলেছেন আদানি আর মোদিকে আক্রমণ করা হচ্ছে একমাত্র মহুয়া মৈত্রের নাম না নিয়ে বলেছেন, কিন্তু এটা প্রত্যেক বুঝতে কারোর অসুবিধা হয়নি। বা আমি যদি ভুল করে থাকি তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলে দিক যে না, এটা মহুয়া মৈত্র না, এটা অন্য কেউ। কোন লেডি এমপি আছে, কজন লেডি এমপি আছে তার মধ্যে যারা এর বাইরে অন্য কাজ নেই? তারা এই কথাগুলো বলেন না কেন? পশ্চিমবঙ্গ নিয়ে কটা কথা পার্লামেন্টে আপনি বলতে শুনেছেন? চাকরি পাচ্ছি না, টাকা পাচ্ছি না, টাকা পাচ্ছি না। আমি করতে কি চাই এটা নিয়ে কখনো ভিশনটা কোনোদিন পার্লামেন্টে দাঁড়িয়ে বলতে শুনেছেন? এটা তো নাকি বিরাট বড় শিক্ষিত, বিদেশ থেকে পড়াশোনা করে এসছে। তাহলে আমি যদি বলতে পারি, আমি তো অশিক্ষিত মানুষ একটা ওদের নজরে, তো মহুয়া মৈত্র তো বিরাট শিক্ষিত, বলতে পারছেন না কেন? এগুলো বলতে বলুন। রাজনীতিটা এই কম্পিটিটিভ রাজনীতি হোক, এইখানে কম্পিটিশন হোক। মন্দির খোলার কম্পিটিশন প্রয়োজনীয়তা নেই। মন্দির খুলে উনি এখন অন্য রাজনীতি করার চেষ্টা করছেন। আমাদের আজকে নয়, আমাদের বহুদিন আগের থেকে বক্তব্য ছিল রাম মন্দির, আমাদের এজেন্ডা ছিল, আজকে নয়। ভারতবর্ষের যে 43,000 হিন্দুর মন্দির ধ্বংস হয়েছে, তার মধ্যে কয়েক হাজারকে মসজিদে কনভার্ট করা হয়েছে বা কোনো ইসলামিক স্ট্রাকচারে কনভার্ট করা হয়েছে। তার মধ্যে থেকে 3টি আমাদের চাই। আমাদের আজকের দাবি নয়,
প্রথম দিন থেকে দাবি ছিল। রাম মন্দির, অযোধ্যার যেহেতু ওটা রামচন্দ্রের জন্মস্থান, ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরা, তার মন্দিরটি, এবং ভগবান কাশী বিশ্বেশ্বরের মন্দিরটি। এর বাইরে আমরা অন্য কোনো কথা বলিনি। মালদার আদিনা মসজিদের কথা আমরা কোনদিন বলিনি, ওটা আদিনাথ মন্দির। পশ্চিমবঙ্গের যতগুলো টেরাকোটা মসজিদ বলে চালানো হয় সেগুলি প্রত্যেকটি বিষ্ণু মন্দির অথবা চণ্ডীর মন্দির ছিল, আমরা সেগুলো কিচ্ছু দাবি করিনি। আমরা ভোজশালার সরস্বতী মন্দির দাবি করিনি। ঔরঙ্গাবাদের যে সমস্ত মন্দিরের সামনে মহাদেবের গৌরীপট এখনও অবধি পড়ে আছে কয়েকশো বছর পরেও, সেগুলো দাবি করিনি। 3টি দাবি করেছিলাম, 3টি দাবিতেই অনড় আছি। আমরা মন্দিরের রাজনীতি করব না, সাংস্কৃতিক হিত্রে অবশ্যই আমরা এই রাজনীতিটা করব। এটা আমাদের দাবি ছিল, এটা সাংস্কৃতিক দাবি, এই দাবিতে আমরা এখনও আছি। কিন্তু নতুন মন্দির তৈরি করে কেন মমতা ব্যানার্জির মধ্যে সফট হিন্দুত্ব খেলতে হবে, কারণ 10-12% ভোট যদি না যায়, এটা আমরা করব না।